আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন। আজ আপনাদের সামনে দুজন বদমাশের মুখোশ উন্মোচন করতে চলেছি। আপনারা জেনে থাকবেন সম্রাট শাহজাহান তার প্রিয়তম মমতাজকে ভালোবেসে ২২ বছর ধরে মমতাজ মহল গড়েছিলেন। তো মানুষ তার প্রিয়জনকে খুশি করার জন্য কত কিছুই না করতে পারে, তাই না? একথা কেন বললাম, নিশ্চয়ই আপনারা স্মরণ করতে পারেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার স্টারমারের সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে মিস্টার স্টারমার তাকে সাক্ষাৎ দেননি কিংবা তার এই আবেদনটি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে ব্রিটিশ কিং মিস্টার চার্লস প্রধান উপদেষ্টাকে হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন, একান্তে বৈঠক করেছেন, যথাযথ সম্মান প্রদর্শন করেছেন। এজন্য আমি অবশ্যই মিস্টার চার্লসকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। পক্ষান্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানকে কেন প্রত্যাখ্যান করলেন? কেন সাক্ষাৎকারটি তিনি দিলেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যক্তিগত কোনো প্রয়োজনে গিয়েছিলেন? না, তিনি কার্যত তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন আমাদের বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে পরিমাণ বিপুল পরিমাণ টাকা, যার পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ডলার, অর্থাৎ ২,০০,০০০ কোটি টাকা। তো সেই বিশাল টাকা ব্রিটেনে আবদ্ধ আছে। সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চিন্তা থেকেই তিনি দুদক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সঙ্গী করে গিয়েছিলেন পাচারকৃত টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টুপিড স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন ডক্টর ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। এর পেছনের রহস্যটা কি? কেন তিনি এমন করলেন? এ নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আমি মনে করি এটার জন্য এই স্টুপিড স্টারমারকে নিঃসন্দেহে চরম মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্টারমার এই ধরনের বালকসুলভ আচরণ কেন করলেন? এর পেছনের কারণটা আমি বলতে চাই না, এর পেছনের কারণটা আপনাদেরকে আমি দেখাতে চাই। কি বুঝলেন? আরেকটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, কি বুঝলেন? অর্থাৎ নেপথ্যের কারণ হচ্ছে টিউলিপের সঙ্গে এই বদমাশ স্টারমারের যে সম্পর্ক, সেটি কোনো সাধারণ সম্পর্ক নয়, একটি বিশেষ সম্পর্ক আছে। এই ছবিটি হচ্ছে ব্রিটিশ নির্বাচনের আগে তিনি যখন ক্যাম্পেইন করতে গিয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী এইভাবে গায়ের সঙ্গে গায়ে লেপ্টে জড়িয়ে ধরে
সিনেমাটিক রোমান্টিক মোডে ক্যামেরাবন্দী হয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, একটু কল্পনা করুন, দিনের আলোয় হাজার হাজার মানুষের সামনে, অগণিত ক্যামেরার সামনে যদি এই অবস্থা হয়, তাহলে একটু আধারে, আড়ালে অবটালে কি হতে পারে কল্পনা করুন। আমি মনে করি এর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি ছবি আপনারা দেখেছেন, যেখানে পতিত স্বৈরাচার এবং ভারতের কুখ্যাত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রোমান্টিক মোডে, সিনেমাটিক মোডে তাকিয়ে আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা বাংলাদেশে বাঙালি সংস্কৃতিতে বড় হয়েছি, দাদা কিংবা বড়দাদা, অর্থাৎ পিতামহ, প্রপিতামহ, অর্থাৎ শত বছরে বাংলাদেশের যে পারিবারিক ঐতিহ্য আমরা দেখে বড় হয়েছি, কখনো কি আপনার এরকম একটা ছবি, বিশেষ করে মুসলিম পরিবারে এরকম একটি ছবিকে আপনি কল্পনা করতে পারেন আপনার পরিবারের কিংবা নিকট আত্মীয়ের পরপুরুষের সঙ্গে কিংবা কোনো নেতার সঙ্গে, সে যত বড় নেতাই হোক? তাহলে এই ছবিটার মানেটা কি? এটি কিন্তু এডিটেড কোনো ছবি না, এটা আপনি ইন্টারনেটে চার্জ দিলেই পেয়ে যাবেন। এটা একটি বাস্তব ছবি। এইভাবেই এরকম নির্লজ্জ, এরকম কুল্লাম খুল্লা হয়েই ধরা দিয়েছেন টিউলিপ সিদ্দিকী। এবং এই স্টুপিড স্টারমার তার প্রিয়তমকে খুশি করার জন্যই ডক্টর ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী বলেছেন, প্রিয়তম, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? আমি তো তোমাকে সব কিছু উজাড় করে দিয়েছি। তো স্টুপিড স্টারমার তার সেই আবেদন, প্রিয়তমের আবেদন রক্ষা করেছেন কোনো রকমের কোনো রাষ্ট্রাচার, সভ্যতা ভব্যতাকে বিবেচনায় না নিয়েই। এটি আমাদের জন্য, গোটা দেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষকে এই স্টুপিড স্টারমার অপমান করেছেন, সিরিয়াসলি আন্ডারমাইন করেছেন এই লম্পট টিউলিপ সিদ্দিকীর কথা শুনে তাকে খুশি করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার সরকারের অনেক ব্যর্থতা আছে, অনেক সমালোচনা আছে। ইউনূস সরকার গঠনের পর 22 সেপ্টেম্বর বাংলাদেশে আই এম দ্য ফার্স্ট ম্যান, যে আমি কলম ধরেছিলাম, সমালোচনা করেছিলাম। আমার সেই লেখাটির শিরোনাম ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বাতাসে কান পাতুন, চারদিকে বৈষম্যের ঝোড়ো হাওয়া। আমি এখনো সমালোচনা করছি, নিয়মিত সমালোচনা করছি। তার সরকারের ব্যর্থতা আছে, সমালোচনা করছি, ভবিষ্যতেও সমালোচনা করব। একজন সাংবাদিক হিসেবে, একজন নগণ্য সংবাদকর্মী হিসেবে এটি হচ্ছে আমার প্রধান এবং অন্যতম পেশাগত কর্তব্য। এটা আমার বিবেকের তাড়নায় আমাকে এটা করতেই হবে। সেখানে কেউ খুশি হোক কিংবা অখুশি হোক, সেটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমার সরকার প্রধান যখন বিদেশের মাটিতে গিয়ে একজন সরকার প্রধান দ্বারা প্রত্যাখ্যাত হবেন, আন্ডারমাইন হবেন, তাকে মেলাইন করা হবে, নিশ্চয়ই আমি সেটা নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। তিনি ব্যক্তিগত প্রয়োজনে তার সাক্ষাৎকারটি চাননি। দেশের ব্যাংকে যে টাকা, সমস্ত টাকা লুট হয়ে গেছে, সেই টাকার একটি বড় অংশ ব্রিটেনে আটকে আছে, সেই টাকা উদ্ধারের জন্য তিনি গিয়েছিলেন। লক্ষ্য করুন, প্রায় 85 বছর বয়স্ক একজন মানুষ,
তিনি বাংলাদেশের হাল ধরেছেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন, এটা আমাকে বলতেই হবে। তার সমালোচনা আছে, সেটা আমি আগেও বলেছি যে আমি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সবচেয়ে বড় সমালোচক এবং সবচেয়ে বেশি সমালোচনা আমি করে থাকি। আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের করের টাকায় সরকার চলে, সুতরাং সরকারের ব্যর্থতার জন্য নাগরিক হিসেবে যে কোনো নাগরিক তার সমালোচনা করতে পারে, এটা তার নাগরিক অধিকার। বাংলাদেশের 18 কোটি মানুষ সেই অধিকার রাখে বলে আমি মনে করি। কিন্তু একই সঙ্গে আমাদের সরকার প্রধানকে যখন অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সরকার প্রধান মেলায়ন করে, প্রত্যাখ্যান করে, অসম্মান করে, তখন নাগরিক হিসেবে আমি কষ্ট পাই। কারণ তিনি বাংলাদেশের সরকার প্রধান, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আমি একটি বিষয় উল্লেখ না করেই পাচ্ছি না, আমাদের গণমাধ্যম। সামাজিক মাধ্যমের কথা আমি বাদ দিলাম, সেখানে তো গরু ছাগলে ভরে গেছে, কিন্তু মূলধারার গণমাধ্যম টেলিভিশন এবং পত্রিকা, আমাদের দেশের টেলিভিশন পত্রিকা, এই বিষয়ে কি আপনারা কোনো বিশ্লেষণ দেখেছেন? এ বিষয়ে কোনো অনুসন্ধান দেখেছেন? অথচ একটি রাষ্ট্রের, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদে বিশ্বাসী যে কোনো দেশের নাগরিক হলে, গণমাধ্যম হলে, এটা নিয়ে গণমাধ্যমে রীতিমতো চাঞ্চল্য পড়ে যেত, তোলপাড় হয়ে যেত। সরকারের পক্ষে, দেশের পক্ষে এই স্টারমারের চরিত্র নিয়ে বহু লেখা যেত। এই স্টারমার কে, কেন সে এমন করলো, আমার সরকারকে কেন সেভাবে বেইজ্জতি করলো, সেই প্রশ্ন কি কেউ করেছে? কোনো মিডিয়া, একটি সম্পাদকীয় কি কেউ লিখেছে? এই দেশপ্রেম, এই জাতীয়তাবাদ নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব? আমরা শুধু অন্যের দিকে আঙ্গুল তুলবো, অন্যের ব্যর্থতার দিকে কথা বলবো, আর নিজের দায় যখন আসবে, নিজের কর্তব্য, দায় কর্তব্য এড়িয়ে চলবো। এভাবে কি কোনো একটি জাতি এগিয়ে যেতে পারে? সম্ভব? সম্মানিত দর্শক শ্রোতা, দুঃখজনক, লজ্জাজনক যে আমাদের গণমাধ্যম, এই বৈশিষ্ট্যহীন গণমাধ্যমের কথা এর আগেও আমি বলেছি, এটা আমাদের দেশের উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় একটি অন্তরায় হচ্ছে এই বৈশিষ্ট্যহীন গণমাধ্যম। আমি সরকারকে বলবো, এসব বিষয়ে আপনারা মনোযোগ দেন। আপনাদের চারপাশে যে আবর্জনা আছে, প্রশাসনে, পুলিশে, তাদেরকে ছেঁটে ফেলুন। আমি আপনাকে এর আগেও বলেছি যে পুলিশে এরকম অসভ্য লোক আছে যাদেরকে আপনার সামনের সারিতে বসিয়ে রেখেছেন, তারা দিনে রাতে ঘুষ খাচ্ছে এবং ভালো মানুষকে তারা নানাভাবে কর্নার করছে। ভালো অফিসারদেরকে আপনারা ডিসমিস করে বসে আছেন। সৎ অফিসার যাদের জীবনে 1 টাকা ঘুষ খাওয়ার নজির নেই, সেই সব অফিসারদেরকে আপনারা কর্নার করে রেখেছেন, তাদেরকে আপনারা ওএসডি করে রেখেছেন। পক্ষান্তরে যারা ফেসিবাদের দোসর, ঘুষই যাদের একমাত্র নেশা, টাকা ছাড়া যারা একটি কথা পর্যন্ত বলেন না সেবা প্রার্থীর সঙ্গে, তাদেরকে আপনি সামনের সারিতে বসিয়ে রেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এসব বিষয়ে এখনই চোখ খুলুন। জনগণের শক্তিতে, জাতীয়তাবাদীর শক্তিতে বলীয়ান হয়ে আপনি সমস্ত জঞ্জাল ছেঁটে ফেলুন এবং আপনি পূর্ণ শক্তি নিয়ে সরকার পরিচালনা করুন। তাহলে এইসব জঞ্জাল, গণমাধ্যমের যেসব জঞ্জাল আছে, আমি আগেই বলেছি যে এই বৈশিষ্ট্যহীন গণমাধ্যমে যে দূষণ, সেটি বাংলাদেশের যে কোনো পরিবেশ দূষণের চেয়ে আরও ভয়ঙ্কর বলে আমি মনে করি। এই গণমাধ্যমে অনেক চাঁদাবাজ, অনেক চরিত্রহীন মানুষের প্রবেশ ঘটেছে। আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। মুখোশের আড়ালে তারা দেশের বিরুদ্ধে, ফেসিবাদের পক্ষে ভূমিকা রাখছে। এরা মোটেও প্রকৃত মিডিয়ার কাজ, মিডিয়ার দায়িত্ব পালন করছে না। সাংবাদিকতার নামে যাতা করার এখতিয়ার কারণেই। তো একই সঙ্গে যে প্রশ্নটি উঠে যায় সেটি হচ্ছে, আপনার সরকারের, আপনার চারপাশে যারা অসদাচরণ করছেন, মিথ্যাচার করছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুদেরকে
হাতছানি দিচ্ছেন, বিদেশি প্রভুদের কিরণক হয়ে খেলছেন, তাদেরকে আপনি ছেঁটে ফেলুন। আপনি নিজেকেও পরিশুদ্ধ করুন, আপনি বিপদগামিতা থেকে ফিরে আসুন, আপনি বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের মানুষকে ধারণ করুন। আপনাকে এদেশের মানুষ অবশ্যই আপন করে বুকে টেনে নেবে।